ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 60 ঊর্ধ্ব অভিবাসীদের ছাড়তে হবে কুয়েত। আরও থাকছে সিডনিতে কোভিড হিরো সম্মাননা পেলেন বাংলাদেশিরা। নিপীড়নের দায়ে 2 ব্রিটিশ বাংলাদেশির কারাদণ্ড। আরও জানাবো কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু। আরও জানাবো নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ দাবিকারীকে গ্রেফতারের আহ্বান। 2 শতাব্দী পর এথেন্সে চালু হলো মসজিদ। জর্ডানে বাংলাদেশি পোশাক শ্রমিকদের কর্মবিরতি আন্দোলন। আরও জানাবো যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী যাওয়ার দিক দিয়ে বাংলাদেশ সপ্তম। এবং প্রবাস আয়োজনে সবশেষ থাকছে কানাডায় 4 খুনের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের যাবজ্জীবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। প্রায় সপ্তাহখানেক হলো জর্ডানের রামতা শহরের একটি কারখানায় বাংলাদেশি পোশাক শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন ও ধর্মঘট করেছেন। জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সুবাহান জানিয়েছেন, শহরটির আল হাসান শিল্প এলাকায় অবস্থিত ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস এই আন্দোলন চলার সময় কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিকদের অভিযোগ, এখন তাদের দেশে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। জর্ডানে বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ খুবই কম, কারণ তাদের বিরুদ্ধে এর আগে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া একটি ডাস্টবিনে একজন বাংলাদেশি নারী অভিবাসীদের মরদেহ পাওয়া গেছে, জানিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পোশাক শ্রমিকরা তাকে নিজেদের একজন দাবি করে এই নিয়ে ক্ষোভ এবং আতঙ্ক প্রকাশ করেছেন। আম্মানে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো বাংলাদেশি আটক হননি, তবে ঘটনা সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। দেশটির সবচেয়ে বড় তৈরি পোশাক প্রতিষ্ঠান এই ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল কারখানার শ্রমিকদের বেশিরভাগ নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সেখানে 30,000-এর মতো শ্রমিক রয়েছে। দেশটিতে মানবাধিকার ও আইন সহায়তা দেয় এমন একটি সংস্কার তামকিন ফর লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস বলছে, এই শ্রমিকদের অর্ধেকের বেশি বাংলাদেশি নারী শ্রমিক। দূতাবাসের তথ্য মতে জর্ডানে আনুমানিক 70,000-এর মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে, যার অর্ধেকের বেশি পোশাক শ্রমিক। বাংলাদেশের ঝিনাইদহ জেলা থেকে যাওয়া এক শ্রমিক বছরখানেক হলো ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল মেশিন অপারেটর হিসেবে কাজ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই শ্রমিক জানিয়েছে, এখানে ফ্যাক্টরির ম্যানেজার ও সুপারভাইজারদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বেতন না বাড়ানোর কারণে আমরা আন্দোলনে যাই। আমাদের সঙ্গে সব শ্রমিক যোগ দিয়েছেন। 2 দিন আগে রাত 11টার দিকে কয়েকটি গাড়িতে এসে লোকজন আমাদের হোস্টেল থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গেছে, আর একটা মেয়ে ব্যাংকে গিয়ে আর ফেরেনি। এখন আমরা খুব ভয়ের মধ্যে আছি। তিনি নিশ্চিত করে বলতে পারেননি যে কারা তাকে তুলে নিয়ে গেছে। কিশোরগঞ্জ থেকে যাওয়া একজন শ্রমিক বলেছেন, আমরা আর বিক্ষোভ করছি না, কিন্তু আমরা কাজে যাচ্ছি না। আজকে ফ্যাক্টরির কর্তৃপক্ষ আমাদের বলেছে, যারা যারা কাজ করতে চাও তারা কাল সকাল থেকে শুরু করো, আর যারা কাজ শুরু করবে না তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আমাদের এখানে অবস্থা খুবই খারাপ। এই আন্দোলন আসলে করোনা টেস্ট আর বেতন বাড়ানো, এই দুইটা দাবিতে। বাংলাদেশি শ্রমিকদের এসব অভিযোগের ব্যাপারে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলসের কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তামকিন ফর লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস সংস্থাটির নির্বাহী পরিচালক লিন্ডা আখলাস বিবিসিকে জানিয়েছে, এখানে পোশাক খাতে শ্রমিকদের বেতন একটি বড় সমস্যা। এই খাতের মজুরি জর্ডানে অন্য যে কোনো খাতের শ্রমিকদের চেয়ে অনেক কম। পোশাক শ্রমিকদের নিম্ন মজুরি 110 জর্ডানিয়ান দিনার, কিন্তু অন্য যে কোনো খাতে সর্বনিম্ন মজুরি 150 দিনার। বেতন বাড়ানোর আন্দোলন শুরু হলে মালিক পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে যেহেতু শ্রমিকদের থাকা খাওয়ার সুবিধা দেওয়া হচ্ছে, তাই তারা বেতন বাড়িয়ে দিতে পারবে না, বিশেষ করে প্যান্ডেমিকের সময়। তিনি আরও বলেছেন, দেশটিতে শ্রমিকরা যদি কোনো বিষয়ে প্রতিবাদ আয়োজন করতে চায় তাহলে শ্রম মন্ত্রণালয়কে 2 সপ্তাহ আগে নোটিশ পাঠাতে হয়। আন্দোলনকারীরা শ্রমিকেরা সেরকম কোনো নোটিশ না দিয়েই শিল্প এলাকার বাইরে গিয়ে বিক্ষোভ করে। সম্ভবত শ্রম মন্ত্রণালয় এটিকে অবৈধ বিক্ষোভ মনে করতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশটিতে সপ্তাহে 4 দিন নির্দিষ্ট সময় কারফিউ জারি রয়েছে। শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা কারখানাটি বেশ কয়েকবার সফর করেছেন।
আম্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সুবাহান জানিয়েছেন, দূতাবাসে কর্মকর্তারা শ্রমিকদের সাথে কথা বলার পর যতটুকু বুঝতে পেরেছেন, বিচ্ছিন্ন কতগুলো ঘটনার পরপর ঘটেছে, যার সাথে বেতন বৃদ্ধির আন্দোলনের কোনো সম্পর্ক না থাকলেও শ্রমিকদের বিষয়টি আতঙ্কিত করে তুলেছে। তিনি জানিয়েছেন, প্রথমে একজন শ্রমিক করোনা ভাইরাসে মারা গেছে, কিন্তু এখানকার কর্তৃপক্ষ তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠাতে চায়নি। এই রোগে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ জর্ডানে কবর দেওয়া হবে বলে নিয়ম করা হয়েছে। সেটা নিয়ে প্রথমে বাংলাদেশি মেয়েদের মধ্যে একটা অসন্তোষ শুরু হয়। তিনি আরও জানিয়েছেন, এরপর সবার জন্য করোনা ভাইরাসের পরীক্ষা, আইসোলেশনের চিকিৎসার দাবি তোলা হয়। নাহিদা সুবাহান বলেছেন, পরে গিয়ে সেটা বেতন বৃদ্ধির আন্দোলন হয়ে ওঠে, যা প্রথমে শুরু হয়েছিল এখানকার ভারতীয় শ্রমিকেরা। এর সাথে বাংলাদেশিরাও যুক্ত হয়েছে। গতকালই এখানে শ্রম মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে, যাতে আমাদের প্রতিনিধি, কারখানার প্রতিনিধি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল। সেখানে কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে, যে পরিমাণ বেতন বৃদ্ধি চাওয়া হয়েছে সেটি এই মুহূর্তে সম্ভব নয়। তবে প্রতি জানুয়ারিতে যে ইনক্রিমেন্ট দেওয়া হয় সেটি এই নভেম্বরে দিয়ে দেওয়া হবে। তবে কর্মবিরতি এখনও অব্যাহত রয়েছে বলে অ্যাক্টিভিস্টরা জানিয়েছে। মন্তব্যের জন্য ইমেল করা হলেও কোম্পানির তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। রাষ্ট্রদূত নাহিদা সুবাহান আরও জানিয়েছেন, ডাস্টবিনে যে মেয়েটির মরদেহ পাওয়া গেছে তিনি একজন গৃহকর্মী ছিলেন। এই নারী শ্রমিকের চুক্তি ছিল সৌদি আরবে কাজ করার। তিনি যে সৌদি পরিবারে কাজ করতেন তারা তাকে জর্ডানে নিয়ে এসেছেন। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আমরা পুলিশের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি। 2019-20 শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ উচ্চ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন। গত বছরের তুলনায় এই হার 7.1%, আর 2009 সালের তুলনায় 3 গুণ বেশি। উচ্চশিক্ষার জন্য দেশটিতে শিক্ষার্থী যাওয়ার দিক দিয়ে বিশ্বের 17তম অবস্থানে উন্নতি হলো বাংলাদেশ, আর গত বছর এটা ছিল 20তম। এই তালিকার শীর্ষে 20টি দেশের মধ্যে শতাংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ শিক্ষার্থী বৃদ্ধির হার সর্বোচ্চ এবং সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এক বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানায়। 2020 ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ নামে মার্কিন পররাষ্ট্র বিভাগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো এবং অলাভজনক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (IIA) যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2019-20 শিক্ষাবর্ষে 8,800 জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের জন্য এটি নতুন সর্বোচ্চ সংখ্যা, যা 2019 সালের প্রতিবেদনের 8,249 জন শিক্ষার্থীর চেয়ে 7.1% বেশি। এছাড়া 2009 সালের তুলনায় সংখ্যাটি 3 গুণেরও বেশি। 2019-20 সালে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত 8,800 জন বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে 5,786 জন স্নাতক পর্যায়ে লেখাপড়া করছেন, যা 2018-19 শিক্ষাবর্ষের তুলনায় 9.6% বেশি। ফলে যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের 9ম থেকে 8ম স্থানে উন্নীত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি কৌশলগত অগ্রাধিকার হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষামূলক বিনিময় উৎসাহিত করা। আন্তর্জাতিক শিক্ষা বিনিময় আমাদের উভয় দেশ ও জনগণকে সুফল এনে দেয়। বুদ্ধিবৃত্তিক ও আন্তঃসাংস্কৃতিক সমৃদ্ধি ঘটে এবং সেই সঙ্গে ব্যবসা ও পেশাগত সংযোগ বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক কর্মবাজারে প্রবেশ এবং বিশ্বের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো সমাধানের প্রস্তুতিতেও এটি সহায়ক। কুয়েতে 60 বছর পূর্ণ হয়েছেন এমন অভিবাসী শ্রমিকদের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর 2021 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এ কারণে 60 বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে। স্থানীয় দৈনিক আরব টাইমস অফ আল আনবার বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে। দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদে আরও বলা হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাপারে নেওয়া এই সিদ্ধান্ত নতুন বছরের শুরু থেকে কার্যকর করা হবে। শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে তাদের নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তি বাতিল হয়ে যাবে এবং আকামা নবায়ন হবে না। তবে যাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে তারা এই আইনের আওতায় পড়বে না। রেসিডেন্স অ্যাফেয়ার্স বিভাগ ওই প্রবাসীদের প্রস্থানকাল নির্ধারণ করবে। কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে 1 থেকে 3 মাস পর্যন্ত সময় দেওয়া হবে। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে কোভিড হিরো সম্মাননা পেলেন বাংলাদেশিরা।
স্থানীয় সময় দুপুর 12টায় ব্যাংকস টাউন্স হিমালয় এম্পোরিয়াম অ্যান্ড ফাংশন সেন্টারে কোভিড হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশেষত চাকরিচ্যুত অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শরণার্থী ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিদেশি শিক্ষার্থীদের জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশি সংগঠনগুলোর সক্রিয় সহায়তার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সরকারদলীয় এমপি ও সহকারী স্পিকার মার্ক কোর এবং ইস্ট হিলস এলাকার সরকারদলীয় এমপি ওয়েনস্টি লিন্ডসে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল সহ মোট 12টি প্রবাসী বাংলাদেশি সংগঠন ও 6টি ব্যবসা প্রতিষ্ঠান মানবিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা রাখায় কোভিড-19 সম্মাননা পুরস্কারে ভূষিত হয়। অনুষ্ঠানের কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করেন ক্যান্টারবারি ব্যাংকস টাউন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও অস্ট্রেলিয়ান লিবারেশন পার্টির লেকাম্বা শাখার সভাপতি মোহাম্মদ শাহজামান টিটু। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর এনি সাবরিনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্ক কোর এমপি ওয়েন্ডি লিন্ডসে, কনসার্ন জেনারেল খন্দকার মাসুদুল আলম, ডাক্তার আয়াস চৌধুরী, কাউন্সিলর জর্জ জাকিয়া, টেলেওজ.com-এর সিইও জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা কোভিড চলাকালীন সময়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদানের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সামাজিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ ইনক, চ্যারিটি ফর লাইফ অস্ট্রেলিয়া, সাইলেন্ট অ্যান্ড সাপোর্ট ফর ম্যানকাইন্ড, আপিল ফর হিউম্যানিটি, গ্রেসারি অ্যান্ড ফুড ডোর টু ডোর, ওয়ার এগ্রিসেন্টিভ কোভিড। সামাজিক দূরত্ব মেনে প্রায় 150 জন অতিথি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুপুরের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিকে শিশু বয়সে যৌন নির্যাতনের ঘটনায় 2 ব্যক্তিকে 36 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যমে এ রায়ের খবর প্রকাশিত হয়েছে। জানা যায়, ব্রিটিশ বাংলাদেশি এক তরুণীকে তার 6 বছর বয়সে যৌন নির্যাতনের ঘটনায় দণ্ডিত 2 জন ব্রিটিশ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত এই ব্যক্তির একজন হচ্ছেন ভিকটিমের সৎ বাবার চাচাতো ভাই জাকির হোসেন, অন্যজন তাদের বাসার ভাড়াটিয়া এমদাদুল লুকমান। ওই তরুণী সাংবাদিকদের বলেন, আমাদের সমাজে যৌন নিপীড়নের ঘটনা গোপন রাখা হয়। 14 বছর পরে হলেও তাদের বিচারের মুখোমুখি করতে পেরে আমি খুশি। শুক্রবার তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, এখন তিনি এ ধরনের যৌন নিপীড়নের শিকার হওয়া মানুষদের সহায়তা করতে চান। এ মামলায় জাকিরকে আদালত 20 বছর ও লোকমানকে 16 বছরের কারাদণ্ড দেন। ভিকটিমের বয়স এখন 23 বছর। তার সৎ বাবার চাচাতো ভাই জাকির হোসেন তাদের পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তার বাবা মা বাড়িতে না থাকার সময় সে ভিকটিমের উপর যৌন নিপীড়ন চালাতো। এরপর ভিকটিমের বাবা মা তাদের বাসায় একটি খালি থাকা রুম এমদাদুল লোকমানকে ভাড়া দেন। এরপর লোকমানও সুযোগ পেয়ে তার উপর যৌন নিপীড়ন চালায়। উল্লেখ্য, 2004 সালে মাত্র 6 বছর বয়সে প্রথম যৌন নিপীড়নের শিকার হন তিনি। 23 বছর বয়সী ভিকটিম বর্তমানে আর্ট ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছেন। 2015 সালে 17 বছর বয়সে তিনি বিয়ে করেন। পরে তার স্বামীর পরামর্শে জাকির এমদাদুলের বিরুদ্ধে পুলিশি অভিযোগ গ্রহণ করেন। এদিকে কাতারে প্রবাসীদের স্বল্প মূল্যে তাজা শাকসবজি, মাছ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। কাতারের আল মাহারুসা সুপার মার্কেটের 8ম শাখা শুক্রবার মাইজার তেরেজি রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের একমাত্র বাংলাদেশি স্বত্বাধিকারী মুজিবুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন আবুল কাসেম, অধ্যাপক আমিনুল হক, সুমন আহমেদ, মোহাম্মদ কাউসার সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানের বাংলাদেশি স্বত্বাধিকারী মুজিবুর রহমান বলেন, যাত্রা শুরু থেকেই প্রবাসীদের মাঝে কম মূল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে সাফল্য পেয়েছি। 8ম শাখা মাইজারে উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তোলার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় রোববার সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় ভাস্কর্য অপসারণ দাবিকারীকে গ্রেফতারের আহ্বান জানানো হয়েছে।
নিউ ইয়র্কের সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পথসভায় সরকারের প্রতি দাবি জানানো হয় বঙ্গবন্ধু সহ জাতির সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলা উপজেলায় স্থাপন করার জন্য। প্রতিবাদ সভার সমন্বয় নাট্যকার ও সাংবাদিক তোফাজ্জল লিটন সভায় সঞ্চালনা করেন। অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী বলেন, আমরা লালনের ভাস্কর্য, হাইকোর্টের সামনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ করেছি। সরকার কোনো কর্ণপাত না করে মৌলবাদীদের আশকারা দিয়েছে, তাই এখন এই সব ধর্মান্ধরা জাতির জনকের ভাস্কর্য অপসারণের দাবি তোলার মতো স্পর্ধা দেখাতে পারে, তাই তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। বঙ্গবন্ধু সহ জাতির সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলায় উপজেলায় স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল বলেন, বঙ্গবন্ধু কোনো দলের না, তিনি মানেই পুরো বাংলাদেশ, তাকে নিয়ে কোনো কথা বরদাস্ত করা হবে না। নিউ ইয়র্ক প্রজন্ম ৭১-এর সভাপতি শিবলি সাদিক বলেন, এইসব কাঠমোল্লাদের আস্ফালন দিন দিন বেড়েই চলেছে, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের এখনই রুখে না দিলে তারা দেশটাকে পাকিস্তান, আফগানিস্তান বানিয়ে ছাড়বে। প্রায় ২ শতাব্দী পর গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আনুষ্ঠানিকভাবে প্রথম মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে এই মসজিদের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও আল জাজিরা। তবে সেকেন্ড ওয়েভে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে গ্রিসেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সামাজিক দূরত্ব ও কঠোর স্বাস্থ্যবিধির মেনে স্বল্প সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে এই মসজিদের কার্যক্রম শুরু করা হলো। গ্রিক সরকারের অর্থায়নে নির্মিত এই মসজিদটি তৈরি করতে আনুমানিক ৮,৮৬,০০০ ইউরো খরচ হয়েছে। ২০১৬ সালে চূড়ান্তভাবে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয় এবং ২০১৭ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। গ্রিসের শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রী কোস্তাস গবসগোলো গত সপ্তাহে এক রেডিও সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এ মসজিদে একসঙ্গে ৩৫০ জন মানুষ নামাজ আদায় করতে পারবেন। প্রাথমিকভাবে মসজিদের নাম রাখা হয়েছে বোতানিকুস মসজিদ। অ্যাথেন্সের হাটখ্যাত সিনতাগমা স্কয়ার থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে নৌবাহিনীর একটি পরিত্যক্ত ঘাঁটিতে নির্মাণ করা হয়েছে মসজিদটি। তবে গতানুগতিক মসজিদগুলোর থেকে কিছুটা ভিন্ন হওয়ায়, বিশেষত কোনো ধরনের মিনার বা গম্বুজ না থাকায় অসন্তোষ জানিয়েছে দেশটিতে বসবাসরত মুসলিম জনগোষ্ঠীর অনেকেই। বলকান উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত ৫০,৯৪৯ বর্গমাইলের মাঝারি আয়তনের দেশ গ্রিস। উত্তরে আলবেনিয়া, মেসিডোনিয়া, বুলগেরিয়া, পূর্ব তুরস্ক ও এজিয়ান সাগর, দক্ষিণে ক্রেতান ও লিবিয়ান সাগর এবং পশ্চিমে আইনোনিয়ান সাগর দ্বারা বেষ্টিত। এ দেশটি আধুনিক পাশ্চাত্য সভ্যতার ভিত্তিভূমি হিসেবে পরিচিত। পাশাপাশি গ্রিক পূর্বাঞ্চলীয় অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান তীর্থভূমি হিসেবেও সমাদৃত। সর্বশেষ ২০১৯ সালের জনগণনা অনুযায়ী দেশটিতে প্রায় ১ কোটির মতো মানুষ বসবাস করেন, যাদের মধ্যে প্রায় ৯০% মানুষ অর্থোডক্স খ্রিস্টান। দেশটিতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের অনুসারীরা, তাদের সংখ্যা মোট জনসংখ্যার ১.৫%-এর মতো। গ্রিকে বসবাসরত ইসলাম ধর্মাবলম্বীদের একটা বড় অংশ তুর্কি ও আলবেনিয়ান বংশোদ্ভূত। এছাড়া বেশ কিছু সংখ্যক গ্রিকবাসী রয়েছেন যারা জন্মগতভাবে মুসলিম। গ্রিসের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত থ্রেস দেশটির সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং গোটা ইউরোপের মধ্য দিয়ে একমাত্র অঞ্চল যেখানে শরিয়া আইন চালু রয়েছে। ১৯২৩ সালে স্বাক্ষরিত লুজান চুক্তির ফলে দেশটিতে বসবাসরত মুসলিম জনগোষ্ঠীর সিংহভাগকে তুরস্কে চলে যেতে হয়। বিপরীতক্রমে তুরস্ক তথা এশিয়ান মাইনরে বসবাস করা খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের গ্রিসে স্থানান্তর করা হয়। ৭০-এর দশকের পর থেকে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনেকেই অভিবাসী হিসেবে গ্রিসে পাড়ি জমাচ্ছেন, যাদের মধ্যে একটি বড় অংশ ইসলাম ধর্মাবলম্বী। মূলত তুরস্কের অটোমান সাম্রাজ্যের হাত ধরে গ্রিসে ইসলামের বিস্তৃতি ঘটে। ১৯২১ সালে অ্যাথেন্স সহ বর্তমান গ্রিসের বেশ কিছু অঞ্চল অটোমান শাসন থেকে নিজেদের মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনের ডাক দেয়। অবশেষে ১৮২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম হেলেনিক প্রজাতন্ত্র, যার রাজধানী হিসেবে নির্বাচন করা হয় অ্যাথেন্সকে। ১৮৩৩ সাল থেকে তৎকালীন হেলেনিক প্রজাতন্ত্রের সরকারের অর্থায়নে অ্যাথেন্সে একটি মসজিদ নির্মাণের প্রচেষ্টা চালিয়ে আসছিলেন এ অঞ্চলে বসবাস করা মুসলিম ধর্মাবলম্বীরা। এমনকি ১৮৯০ সালে সরকারিভাবে অ্যাথেন্সে মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে বিভিন্ন সময়ে দেশটির অতি ডানপন্থী ও রক্ষণশীল রাজনৈতিক জোটগুলোর তীব্র বিরোধিতা, বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও
অর্থোডক্স চার্চগুলোর বাধার কারণে দীর্ঘদিন সেখানে মসজিদ নির্মাণের বিষয়টি আলোর মুখ দেখেনি। গ্রিসের সঙ্গে তুরস্কের রাজনৈতিক বিরোধিতা দীর্ঘদিনের। এ কারণে গ্রিসের অনেক সাধারণ মানুষও এতদিন অ্যাথেন্সে মসজিদ নির্মাণের বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। তাদের অনেকের মতে গ্রিসে নতুন করে কোনো মসজিদ নির্মাণ করার অর্থ পুনরায় দেশটিতে অটোমান সাম্রাজ্যের ইতিহাসের পুনর্জাগরণ ঘটানো। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মাঝে এতদিন পর্যন্ত অ্যাথেন্স ছিল একমাত্র রাজধানী শহর যেখানে সরকারিভাবে কোনো মসজিদ ছিল না। এদিকে বাবা মা সহ পরিবারের 4 সদস্যকে গলা কেটে হত্যা করার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিনহাস জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার অন্টারিওর একটি আদালত। একই সঙ্গে আগামী 40 বছর তাদের প্যারোল বাতিল করা হয়েছে। শুক্রবার নিউ মার্কেটের সুপারিয়র কোর্ট জাস্টিস মিশেল ফ্লুয়েডস এই রায় ঘোষণা করেন। লিন্ডেসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাস ভিডিওর মাধ্যমে রায় শুনেন। রায় ঘোষণার সময় তিনি নির্বিকার ছিলেন এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি বলে কানাডিয়ান গণমাধ্যম জানিয়েছে। গত বছরের 28 জুলাই মারখামের একটি বাড়িতে মিনহাস তার বাবা মনিরুজ্জামান, মা মমতা বেগম, বোন সেলিনা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানি ফিরোজা বেগমকে গলা কেটে খুন করেন। গত 24 সেপ্টেম্বর আদালতে তিনি খুনের শিকার দায়ী করেন। আদালতে দেয়া বক্তব্যে মিনহাস জানিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না। এই তথ্য পরিবারের সদস্যরা জেনে যাবার উপক্রম হওয়ায় তিনি তাদের খুন করেছেন। মিনহাস স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার পর সেটি পরিবারের সদস্যদের তিনি জানাননি। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে শপিং মলে, জিমে ঘুরে ফিরে সময় কাটিয়েছেন তিনি, কিন্তু সেটি প্রকাশ হয়ে যাওয়ায় পরিস্থিতি তৈরি হলে তিনি তাদের খুন করার সিদ্ধান্ত নেন। রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো নিষ্ঠুরতা আর কোনো কাজ হতে পারে না। মিনহাস জামান কয়েক ঘন্টার ব্যবধানে 4বার এই নৃশংস কাজটি করেছেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।